আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 7 নম্বর পার্ট। আর তোমরা কালকে সবাই কমেন্টে বলছো যে গল্পটি কন্টিনিউ করতে, তো তোমাদের কথার জন্য যে গল্পটি আমি কন্টিনিউ করতেছি। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা, তোমাদের সাপোর্ট দেখে গল্পটি কন্টিনিউ করব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাড়ির পথ ধরে হাঁটতে হাঁটতে একবার থেমে আকাশের দিকে তাকালো দীপু। ছায়ামাখা নীলাকাশ যেন বলে উঠলো, ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, সত্যিকারের ভালোবাসা মানে বর্তমানকে মর্যাদা দেওয়া। অধরার নামটা তো রিয়ার সামনে মুখেও আনেনি কখনো, আর আচমকা তার স্মৃতি, তার দেওয়া উপহার সবকিছু এভাবে হাজির হলো দীপুর জীবনে। হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি এসে দীপু থেমে গেল কিছুক্ষণ। চেইনটা আবারও একবার দেখে নিঃশ্বাস ফেলল। হয়তো বলবে এক পুরনো পরিচিত দিল মেয়ের জন্য, অথবা বলবে না কিছুই, শুধু চুপচাপ টেবিলে রেখে দেবে। শুধু মাথার ভিতর রিয়ার মুখটা ভেসে উঠছে বারবার। মেয়ে মানুষের মন যেখানে প্রশ্ন থাকলে তার উত্তর চাইবেই, আর সেই উত্তর যদি সময় মতো না দেওয়া হয় তাহলে সেই প্রশ্ন একদিন বিষ হয়ে ফোটে। বাড়িতে ঢুকে দীপু দেখলো রিয়া মেয়েকে কোলে নিয়ে গল্প বলছে। স্নেহার ছোট্ট মুখে বিস্ময়ের ছাপ, মায়ের গল্প ভেসে যাচ্ছে সে। মুহূর্তেই দীপুর বুক হালকা হয়ে গেল। এই তো তার আসল ভালোবাসা। হাত থেকে বাজারের থলি নামিয়ে রাখলো দীপু, তারপর আস্তে করে চেইনটা তার হাতে ধরিয়ে দিল। রিয়া বলল এটা? দীপু বলল এক পুরনো পরিচিতির দেওয়া, তোমার মেয়ের জন্য উপহার বলে ধরিয়ে দিয়ে গেল। রিয়া চুপ করে চেনের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল পুরনো পরিচিত মানে? দীপু আমতা আমতা করে বলল হ্যাঁ, তোমাকে কখনো বলা হয়নি তার কথা। এক সময় যার জন্য মনে হাহাকার ছিল, তবে এখন আমার পুরোটা জুড়ে শুধুই তুমি। রিয়া কিছু না বলে চেনটা সযত্নে তুলে রাখলো একটা ছোট্ট বক্সে। তারপর দীপুর দিকে তাকিয়ে বলল জানি আমি আপনি আমায় কতখানি ভালোবাসেন। ভালোবাসা সবসময় মুখে প্রকাশ করতে হয় না, আমি অনুভব করে নিতে পারি। দীপু বিস্ময়ে তাকিয়ে থাকে রিয়ার দিকে। এই নারী শুধু তার স্ত্রী নয়, সে যেন তার জীবনের শুদ্ধতম অধ্যায়। দীপু রিয়ার কপালে এক নরম চুম্বন এঁকে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিল। ওর চলে যাওয়ার পথটা দরজায় ফাঁক দিয়ে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রিয়া। তারপর ধীরে পা ফেলে বাজারের ব্যাগ খুলে একে একে সবকিছু দেখলো। ডাল, চাল, আলু, পেঁয়াজ সবই এনেছে দীপু, সাথে পাঙ্গাস মাছটা এনেছে আর বীজগুলো। রিয়া এক মুঠো করে বীজ হাতে নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ভাবলো স্নেহাকে কাকির কাছে দিয়ে আমি বরং বীজগুলো পুঁতে দিয়ে আসি। দীপুর সময় বা কোথায়, সকাল থেকে রাত গ্যারেজেই তো কাটে তার। তাছাড়া ওনার যত্নে কেনা জিনিসগুলো এভাবে না লাগালে মনটাও খারাপ লাগবে। মাটির স্পর্শে পা রেখে ধীরে ধীরে এগিয়ে গেল আঙ্গিনার দিকে। এক এক করে মাটিতে আলতো হাতে বীজগুলো বুনে দিল সে। মাটি চাপা দিতে দিতে তার মুখে একরকম শান্তির রেখা ফুটে উঠল। আকাশটা যেন হঠাৎ আবারও নীল লাগছিল। মনে মনে বলল এইসব ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোতেই হয়তো ঘর নামের ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখা যায়। এভাবেই অভাব অনটনে টানাটানির মাঝে কেটে গেল পুরো 2টা মাস। তবে ধীরে ধীরে রিয়াও সংসারের কাজকর্ম, হিসাব নিকাশ সবই প্রায় গুছিয়ে নিয়েছে। অন্যদিকে দীপুর জীবনের সময়টা যেন গ্যারেজের আওয়াজেই আটকে গেছে। সকাল 8টা থেকে রাত 11টা নির্বিচারে পরিশ্রম করে চলেছে সে। শ্রমের মূল্যও বেড়েছে, মজুরি এখন 500 জায়গায় 800। কিন্তু মজুরি বাড়ার সাথে সাথে রিয়ার চাহিদাও যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে। দীপু লক্ষ্য করলো গত কয়েকদিন ধরে রিয়া রোজই কিছু না কিছু চাইছে। যেহেতু সারাদিন গ্যারেজে থাকে তাই বাজার করার সুযোগ তার হয় না। বাজারের ভাগটুকু রিয়াকেই নিতে হয়েছে। তবু রোজ রোজ 500 টাকার বাজারে কি সত্যি প্রয়োজন? একদিন দীপু একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, এই তো মাত্র কয়দিন আগেই চাল ডাল মশলা সবই এনেছি, তাও প্রতিদিন এত খরচ কেন? রিয়া তখন নির্বিকার মুখে বলল বাজারের যা তোড়া দাম, এখন তো 500 টাকায় কিছুই মেলে না। দীপু তখন আর তর্কে গেল না, ভেবেই নিল সত্যি তো, সময় বদলাচ্ছে, দাম বাড়ছে, পরিবেশ বদলাচ্ছে, জীবন তো আর আগের মতো নেই। তারপর মনে মনে বললাম আমারই তো বউ, যে অভাবে আমার পাশে থেকেছে, যে অনাহারে থেকেও হাসি মুখে ভাত বেড়ে দিয়েছে, সে এখন চাইলে কাকেই বা বিলি করবে টাকা, হোক না একটু বাড়তি খরচ। ভালোবাসার খাতায় এইসব তো হিসাব হয় না। গাছের ডালে ভর করে যে সবজিরা দোল খাচ্ছিল সেগুলোই আজ টাটকা ভরে পেরে আনলো রিয়া। মনেই হলো এত সবজি একা আর খাওয়া চলে না, নিজের জন্য খানিকটা রেখে কিছু কাকিকে দিল ভালোবেসে, আর বাকিটা আশেপাশের মহিলাদের হাতে তুলে দিল সুলভ মূল্যে। ভাবলো ওসে নষ্ট হবার চেয়ে তাদের কাছে দিয়ে দিলে ওরাও টাটকা সবজি পাবে, আর আমারও কিছু টাকা পয়সা হবে। এই সামান্য আয়ের মধ্যেও যেন স্বস্তির একটা শীতল হাওয়া বইল রিয়ার মন জুড়ে। রাতে দীপু গ্যারেজ থেকে ফিরে এলো পরিশ্রান্ত ভঙ্গিতে। দীর্ঘদিনের ক্লান্তি যেন ওর চোখে মুখে জমে আছে। গোসল ছেড়ে খেতে বসতেই পাশে বসে পড়লো রিয়া। ভাতের থালায় মাছের পিস তুলে দিতে দিতে ধীরে বলে উঠল মেয়ে দুধ ফুরিয়ে গেছে। দীপু মুখ না তুলে বলল টাকা নেই? রিয়া বলল না, 600 টাকা লাগবে। দীপু নিঃশব্দে থামলো, মুখে বিস্ময় নেই, বিরক্তও নেই, শুধু নরম স্বরে বললাম যার টাকা পাই সব তো তোমার হাতেই দিয়ে দিই রিয়া। রিয়া গলার স্বর একটু নরম করে বললাম আমি কি করব, সংসারের খুঁটিনাটি সামলাতেই তো সব শেষ হয়ে যায়। দীপু চোখ তুলে তাকালো না, শুধু বলল ঠিকই বলেছ, এই সংসার তো আমাদের শূন্য থেকে গড়া, আল্লাহর রহমতে এখন আগের চেয়ে অনেকটাই ভালো।
রিয়া দীপুর কাঁধে মাথা রাখলো, নিঃশব্দে বলল, আপনি আমার ছায়া, আপনি আমার জীবনের চলার সাথী। রাতের শেষ ভাগে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো দীপু, কিন্তু সে নিজের মুখ দেখলো না, দেখলো এক পরিশ্রান্ত পিতা, এক সংগ্রামী স্বামী। সেই চিরচেনা মুখ আজ যেন বয়স এসে নিঃশব্দে লিখে দিয়েছে সময়ের কাব্য। ভাবলো, সেই 18 বছর বয়স থেকে খেটে চলেছি অবিরাম, নিঃস্বার্থভাবে পরিবারকে দিয়েছি সব, কিন্তু তার বিনিময়ে আমি কি পেয়েছি? ভাই বোনেরা বাড়িতে একটু আশ্রয় দিল না, চোখটা ঝাপসা হয়ে এলো তারপরই ভিতর থেকে ভেসে এলো এক ধীর অথচ গভীর উপলব্ধি। এখন জীবনের বাকি সময়টুকু শুধু আমার মেয়ে আর স্ত্রীর জন্য, তারাই যে আজ আমার সম্পূর্ণ জগৎ। প্রতিদিনের মতো আজও রিয়াকে 500 টাকা দিয়ে যে সামান্য কিছু বাঁচে তা দীপু তুলে রাখে ছোট্ট একটা প্লাস্টিকের বাক্সে। জমানো টাকায় ছোট্ট একটা স্বপ্ন পুষে রাখে সে। রাত গভীর হলো, আজ দীপুর চোখে ঘুম নেই। পরশুদিনই তার বিবাহ বার্ষিকী। এই মেয়েটাকে সে কখনো কোনোদিন কিছু দিতে পারিনি। দুইটা বছর কেবল পরিবার আর প্রয়োজনের হিসেবেই কেটে গেছে। এই মানুষটাকে একদিনও কিছু দিয়ে বলা হয়নি, তুমি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভাবনার ভারে চুপি চুপি পা ফেলে ব্যাংকটার কাছে গিয়ে দাঁড়ালো দীপু। নরম হাতে ব্যাংকটা খুলে নিল। 100, 200 আর 500 টাকার নোট মিলিয়ে টাকা গুনলো। মোট 3000 টাকা। না, অনেক কিছু না হলেও এইটুকু দিয়েই হয়তো মেয়েটাকে খুশি করা যাবে। তার মনে পড়ল, একজন মেয়ের চাওয়া খুব বেশি নয়, শুধু তার প্রিয় মানুষটা যেন এই বিশেষ দিনগুলো মনে রাখে, আর সেই দিনটাকে স্পর্শে ভালোবাসায় ভরিয়ে তুলুক, এটাই সবচেয়ে বড় উপহার। টাকাগুলো সতর্কভাবে শার্টের পকেটে গুজে রেখে দীপু আবার ফিরে এলো রিয়ার পাশে। রিয়ার মুখে গভীর প্রশান্তির ছায়া, নিঃশ্বাসে ক্লান্ত দিনের ঘুম। দীপু নিঃশব্দে তাকিয়ে রইল, মনের ভিতর প্রতিজ্ঞা করল, এই বার্ষিকীটা হবে শুধুই তাদের। তাপ, দায়, অভাব সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু একটুখানি ভালোবাসার দিন। অনেক তো হলো পরিবারের জন্য বাঁচা, এবার না হয় প্রিয়জনের জন্য বাঁচি, তাকে ভালোবেসে ভালো রাখার জন্য বাঁচি। বাবার শরীরটা যেন দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, ঠিকমতো ওষুধ খাবার কিছুই মিলছে না, সারাদিন বিছানায় শুয়ে থাকতেই হয়। এই অসহায় সময়ে বিদুলের কাছে হাত পাততে বাধ্য হলেন মা। বিদুল মুখ ভার করে একগাদা কথা শোনালো, তারপর কৌতূহলপূর্ণ ভঙ্গিতে 500 টাকার একটি নোট মায়ের হাতে ধরিয়ে দিল। বিদুল বলল, খুব তো বড় ছেলে করতেন, এখন কোথায় সেই ছেলেটা? এখন তো পরিবারের ভার বইবার সামর্থ্য নেই তার। মায়ের চোখ দুটো কঠিন হয়ে উঠল, কণ্ঠে ঝরে পড়ল শীতল অথচ তীব্র প্রতিবাদ। মা বলল, আমাদের ভার বইবে কেন সে? বিদুল, আমরা কি দিয়েছি তাকে? ছেলেটা নিজের ঘাম রক্ত সবকিছু নিংড়ে আমাদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়েছে, আর আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, একটুখানি আশ্রয়ের জায়গাও দিতে পারিনি আমরা তাকে। বিদুলও সহজে ছাড়ল না, সুর চড়িয়ে বলল, কি করেননি তার জন্য? সবচেয়ে বেশি ভালোবাসা তো তাকেই দিয়েছেন। ছোটবেলায় কোলের কাছেই ছিল, মাছের মাথাটা তার পাতেই উঠত, তার বউকে তো রানীর মতো করে রাখতেন। মা এবার দীর্ঘশ্বাস ফেললেন, গলায় এক টুকরো বেদনা মিশে গিয়ে বললেন, ভুলে যাস না মৃদুল, আমরা যাই করেছি তার জন্য, সবকিছু তার টাকাই করেছি। সে না থাকলে তোদের মুখে এক মুঠো ভাতও উঠতো না। যেই মাছের মাথার কথা বলছিস, সেই মাছটাও তারই টাকায় কেনা। তোদের গায়ে দেওয়া জামা কাপড়, এমনকি জুতোর ফিতা পর্যন্ত তার রোজগারের টাকায় কেনা। একটু থেমে মা আবার বললেন, আর একটা কথা মনে রাখিস, যখন তোর বাবা রোজগার করতেন তখন তো তাকে কোনো বাড়তি ভালোবাসা দেয়নি আমরা। তোরা 4 ভাই বোনে যা যা খেয়েছিস সেও খেয়েছে সমানভাবে। কখনো কি দেখেছিস সে নিজে আলাদা কিছু কিনেছে? বরং মাছের বড় পিস, মাংসের শেষটুকু সবসময় কারো না কারো পাতেই তুলে দিয়েছে হাসি মুখে, নিজে না খেয়ে তোদের খাইয়েছে। সেই সব এত তাড়াতাড়ি ভুলে গেলি? মায়ের গলা কাঁপছিল না, কিন্তু শব্দে ছিল অদ্ভুত দৃঢ়তা। বিদুল নীরবে মাথা নিচু করলো, কথার উত্তর খুঁজে পেল না, শুধু তার ভিতরে গ্লানি একটুখানি ভার হয়ে উঠল যেন। আজ খুব ভোরে উঠে পড়েছে দীপু। আকাশ তখনও ধূসর, হালকা আলো ফোটেনি। রিয়া এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, নিঃশ্বাসের একটানা সুরে জড়িয়ে আছে ঘরের নিস্তব্ধতা। চুপি চুপি শার্ট গায়ে জড়িয়ে বাইরে পা রাখলো দীপু, মুখে একটু করো নির্ভব উত্তেজনা, মনে একটা ছোট্ট পরিকল্পনা চোরাস্রোত। মার্কেট অব্দি হেঁটে গেল সে। সকাল 8টা বাজলো, দোকানপাট এখনো খোলেনি। বোঝা গেল 10টার আগে কিছুই মিলবে না। হালকা হতাশ ভঙ্গিতে আবারও বাড়ির পথ ধরল। ঘরে ফিরে দেখে রিয়া তখন উঠেই পড়েছে। জিজ্ঞেস করলো, কোথায় গেলেন এভাবে? দীপু বলল, ওই একটু দরকার ছিল। রিয়া বলল, ও। দীপু কিছু না বলে তারপরটা খেয়ে বেরিয়ে গেল গ্যারেজে ঢুকে আজ একটু অন্যরকম ভঙ্গিতে মালিকের সামনে গিয়ে দাঁড়ালো সে, মাথা নিচু, গলায় সংকোচ মেশানো স্বর। গ্যারেজ মালিক বললেন, কি হলো দীপু, কিছু বলবি? দীপু বলল, আজ বাড়তি সময় কাজ করব, কিন্তু আগামীকাল আসতে পারবো না কাকা। কাকা বলল, কেন রে? কোনো দরকার? লাজুক এক হাসি ফুটে উঠলো দীপুর মুখে। দীপু বলল, কাল আমাদের বিবাহ বার্ষিকী, বছরের একটা দিনই তো শুধু আমাদের। দামি হোটেলে না হোক, ফুটপাট ধরে হাঁটতে চাই ওর সাথে, সময় দিতে চাই একটু করো নির্ভব ভালোবাসায়। গ্যারেজ মালিক এক মুহূর্ত চুপ করে থেকে হেসে দীপুর পিঠে আলতো করে একটা চড় দিল। গ্যারেজ মালিক বলল, তোর ছুটি রইল কাল, আর শোন, তোর কাকি কিন্তু দারুণ পায়েস বানাই, আমি ওকে বলবো তোদের জন্য একটু পায়েস করতে, বিশেষ দিন বলে কথা। দীপু মৃদু হেসে রইল, চোখের গভীরে তখন
একরাশ কৃতজ্ঞতা আর অদ্ভুত এক অনুভূতি। মনেই হলো কখনো কখনো দূরের মানুষই হয়ে ওঠে সবচেয়ে কাছের, যারা আত্মীয় নয় কিন্তু আচরণে যেন আত্মার আত্মীয়। দীপু মনে মনে বলল, হয়তো এই ভালোবাসার টুকরোগুলোই জমে জীবনের আলো হয়ে ওঠে। রিয়ার বাড়ি জুড়ে এখন এক নিশ্চিম হাহাকার, তার দেয়ালের প্রতিটা কোণ যেন নীরবে কান্না জড়ানো নিঃশব্দ ফেলে। ছোট্ট ভাইটি যে একসময় স্নেহে বড় হয়ে উঠেছিল, সে এখন ভুল পথে পা বাড়িয়েছে। চোরাই ফোন বিক্রির অভিযোগে ধরা পড়েছে সে, তাকে এখন বন্দি করে রাখা হয়েছে কাতারের এক থানা হাজতে। খবরটা এসেছিল কোনো এক রুমমেটের কাছ থেকে। ছেঁড়া শাড়ির প্রান্তে লেখা যেন এক দুঃস্বপ্নের বার্তা। তবে এখানেই শেষ নয়, ছেলেটার সাথে কোনোভাবে যোগাযোগও সম্ভব হচ্ছে না। সে এখন কেমন আছে, খায় না কাঁদে, শরীর ঠিক আছে কিনা, এইসব কোনো খবরই কেউ জানে না। শুধু জানে অপরাধ প্রমাণিত হলে কাতারে এমন অপরাধের জন্য 2 থেকে 5 বছরের জেল পর্যন্ত হতে পারে, সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও। রিয়ার মা যেন বাকরুদ্ধ। এইদিকে ছেলের জন্য উদ্বেগ, অন্যদিকে নিজের অসহায়তার নীরব কান্না, সব মিলিয়ে ধসে পড়েছে তার শান্ত সংসারের ভিড়। স্বামীর শূন্যতাকে অনেক বছর আগেই মেনে নিয়েছিলেন, কিন্তু ছেলের এই আচমকা বিপর্যয় তাকে যেন দিশাহারা করে তুলেছে। চোখে এক ধরনের শূন্যতা, যেখানে কান্না আছে কিন্তু জল নেই। 2 ছেলের বউ মুখ নিচু করে বসে থাকে, যেন এই কলঙ্কের দায় তাদের গায়ে না লাগে। বড় ভাই সংসার সামলাতে গিয়েও মাঝে মাঝে হঠাৎ থেমে যান, ছোট্ট ভাইয়ের অবাধ্য আর চরম ভুলের ভারে। এই পুরো ঘটনা থেকে কেবল একজনই কিছু জানে না, সে হলো রিয়া। সে তো শহরে দীপুর সাথে গুছিয়ে নিয়েছে তাদের ছোট্ট সংসার। এইদিকে হয়তো হঠাৎ ফোনে শুনবে এই দুঃসংবাদ। সারাদিন গ্যারেজের তীব্র গরম আর ধুলোর ভেতরেও দীপুর মনে অদ্ভুত এক ভার। হাত চলে কাজের যন্ত্রে আর মন ছুটে যায় দূর এক গ্রামে একতলা বাড়ির বারান্দায়, যেখানে হয়তো এখনো বাবার কাশি গর্জায়, কিন্তু সেই গর্জনের শব্দ তার কানে পৌঁছায় না। বারবার মনে হচ্ছিল একবার গিয়ে দেখে আসি এই বয়সে বাবার শরীর কেমন আছে, ঠিকঠাক খেতে পাচ্ছে কিনা, কিন্তু কোন মুখে ফিরবে সে। সেই ঘর থেকে তো চিরদিনের মতো বিদায় নিয়ে বেরিয়ে এসেছিল, কোথায় গিয়ে দাঁড়াবে সে? ঘরের চৌকাঠে পা রাখলেই হয়তো চোখে পড়বে সেই পরিচিত অনেকগুলো চোখ, যেখানে না থাকবে অভিমান, না থাকবে ভালোবাসার ছায়া। বারবার মনে হয় চাইলেই তো তারা সেই দিন বলে দিতে পারত, তুই কোথাও যাবি না রে দীপু, এই ছোট্ট ঘরেই থাকবি, এই ছোট্ট বিছানায় তোর জন্য জায়গা আছে, তুই আমাদের বড় ছেলে। কি এমন চেয়েছিল সে? একটা নাম, একটা পরিচয়, একটা কোণ যেখানে দাঁড়িয়ে বলতে পারতাম এইটুকু জায়গা আমার। কখনো কখনো মানুষ কিছু চায় না, শুধু চাই একটু ঠাই, যেটা হয়তো ঘরের কোনো হতে পারে, কিন্তু সবকিছুর থেকেও যে দামি সেটা হলো স্বীকৃতি। তুই আমাদের আপন, এই কয়টা শব্দ যা এক জীবনের শ্রেষ্ঠ উত্তরাধিকার। বাবার কাশি যেন থামার নামই নিচ্ছে না, বুকের ভেতর ঘন ঘন উঠে আসা সেই কাশি যেন জমে থাকা সব গ্লানি, যন্ত্রণার প্রকাশ। মা নীরবে মধু আর আদার রস এনে বাবার মুখে তুলে দিলেন, চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। এত বছরের সংসার, এতদিনের পরিচয়ের ভারে বোঝা যায় এই চুপ করে থাকাটাই কতটা করুণ। এই অসুস্থ অবস্থায় একে একে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। সন্তানগুলো যেন আর শুধু নামমাত্র সন্তান, হৃদয়ে কোনো বাঁধন নেই। অথচ এদের বড় করতে গিয়ে কত রাত না খেয়ে কাটিয়েছে তারা, কত স্বপ্ন বিসর্জন দিয়েছে, সেই সব স্মৃতি আজ কারো মনে নেই। মা চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বললেন, মানুষ কি সত্যি এমন হয়? শুধুই কি এই কটা কাঠের দালান আর মুঠোভর্তি জমি জমার জন্য সম্পর্কগুলো এত তুচ্ছ হয়ে যায়? আমাদের ছেলেমেয়েরা তো এতটা স্বার্থপর ছিল না। শুধুই কি এই কিছু সম্পত্তির জন্য এত হিংস্র, এত দ্বন্দ্ব? হবেই না কেন? এখন মানুষ টাকা পয়সা সম্পত্তির জন্য রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করতে 2 বার ভাবে না। ভাই ভাইকে চেনে না, মা বাবা সন্তানকে চেনে না, বোন ভাইকে চেনে না। এই তো সেই দিন 32 বিঘা জমির জন্য মা বাবা চাচি মিলে 15 বছর মেয়েকে মেরে ফেললো। আহা, কি হৃদয় বিদারক ঘটনা! এই দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন? বাবা ধীরে ধীরে চোখ তুলে বললেন, পাপ কি আমরা কম করেছি আয়শা? সেই দিন কি পারতাম না ছেলেটাকে জড়িয়ে ধরে বলতে, থাক, তুই কোথাও যাবি না, এই ঘরেই থাকবি, তোর ঠাই এখানেই। গলার স্বর ভারী হয়ে এলো তার। ছেলেটা কি চেয়েছিল? শুধু তার পরিচয় চেয়েছিল, তাও দিতে পারলাম না। মা ফুপিয়ে কেঁদে উঠলেন। বাবার কথা থেমে গেল কাশির দমকে। একটু পরে নিজেকে সামলে আবার বললেন, যেদিন ছেলেটা চলে গেল সেই দিন যে আমার ভালোবাসা, আমাদের বিবেক সব একসাথে গিয়েছে। সে পালক হলো মনের দিক থেকে রক্তের চেয়ে আপন ছিল। মৃদুল তো কেবল নিজেরটাই দেখছে, কিন্তু সে তো আমাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে। চোখের কোণে জমে থাকা জলের ধারা গড়িয়ে পড়ল বালিশে। মা কাপা কাপা হাতে বাবার বুকের উপর হাত রেখে বললেন, দোয়া করো যেন অন্তত এই কষ্টের মাঝেও ওর ক্ষমা পাই, আর যেন কোনো পিতামাতার ভালোবাসা আরেকটি সন্তানের ঘৃণায় এভাবে জর্জরিত না হয়। দুপুরে খেতে এসে দীপু দেখলো রিয়া ঘরে নেই। কাকিকে জিজ্ঞেস করলো, কোনো সাড়া মিলল না, যেন মুখে তালা পড়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে না খেয়ে আবার গ্যারেজে ফিরে গেল সে। বিকেল 4টার দিকে রিয়া খাবার নিয়ে হাজির হলো গ্যারেজে। দীপু চুপচাপ খেয়ে নিল।
একটাও প্রশ্ন করলো না। তার খাওয়া যেন নিঃশব্দ, তেমনি মুখও যেন কোনো অজানা অভিমান ঠাসা। রাতে বিছানায় শুয়ে হঠাৎ বলে উঠল দীপু, আজ দুপুরে কোথায় গিয়েছিলে? রিয়া বলল, ওই একটু দরকার ছিল। দীপু বলল, কি দরকার? রিয়া বলল, বাজার করতে গিয়েছিলাম। দীপু বলল, রোজ রোজই বাজার করতে হয়? রিয়া বলল, জিনিসপত্র ফুরিয়ে গেলে কি করব বলেন? দীপু কিছুক্ষণ চুপ থাকলো, এরপর আর কিছু জিজ্ঞেস করলো না। তার চোখের নিস্তব্ধতা যেন প্রশ্ন ছুড়ে দিয়ে নিজের কাছেই উত্তর খুঁজতে লাগলো। পরের দিন সকাল 10টা, অন্য দিনের মতো আসছে, গ্যারেজে যায়নি। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, শরীর খারাপ নাকি? দীপু বলল, কই না তো। রিয়া বলল, তবে এত দেরি, আজ গ্যারেজে যাবেন না? দীপু বলল, না। রিয়া বলল, কেন? দীপু বলল, সেটা না হয় পরে বলবো। বলেই ধীর পায়ে বিছানা ছেড়ে উঠলো দীপু। হাত মুখ ধুয়ে নাস্তা ছেড়ে নিল, তারপর বেরিয়ে গেল ঠিক আগের দিনের মতোই, আবার সেই মার্কেটের পথ ধরে। আজ তার হাতে 3000 টাকা, তার সামর্থ্য অনুযায়ী অনেক, কিন্তু রিয়ার হাসির তুলনায় কিছুই না। গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি সে পছন্দ করলো। রিয়ার প্রিয় রং গোলাপি। শাড়ির দাম আহামরি কিছু নয়, মাত্র 1000 টাকা। কিন্তু দীপু জানে, ভালোবাসার স্পর্শ মিশে গেলে রাস্তার কাপড়ও মূল্যবান হয়ে ওঠে। সাথে একজোড়া কাছের চুড়িও কিনলো। চুরির টুংটাং শব্দ যেন তার মনের আনন্দের প্রতিধ্বনি। ফেরার পথে তার মনে হলো, এই একটা শাড়ি কিনেছি, অথচ মনে হচ্ছে গোটা রাজ্যটা কিনে নিয়ে যাচ্ছি। ভালোবাসার মানুষকে কিছু দেওয়ার আনন্দটাই বুঝি এমন, যেখানে দাম নয়, মূল্যই হয় অনুভূতির। বাড়ি ফিরে দেখে রিয়া তখন ঘরের ভেতর কাপড় চোপড় গোছাচ্ছে। দীপু চুপচাপ একটা ছোট্ট কাগজে মোড়ানো ব্যাগ তার পাশে রাখলো। রিয়া অবাকে জিজ্ঞেস করলো, এটা কি? দীপু মুখ না তুলে বলল, খুলে রাখো। ব্যাগ খুলতেই বেরিয়ে এলো গাঢ় গোলাপি রঙের শাড়ি আর একজোড়া কাচের চুড়ি। মুহূর্তেই রিয়ার মুখটা থমকে গেল, চোখে অদ্ভুত এক প্রশ্ন আর নরম একটা কৃতজ্ঞতা। রিয়া বলল, এটা কেন? দীপু বলল, গোলাপি তোমার খুব পছন্দ না? রিয়া বলল, কিন্তু এত কিছু কেন আনলে? দীপু কিছু না বলে জানালার দিকে তাকিয়ে রইল। তার গলার স্বরটা যেন কণ্ঠের গভীরে কোথাও আটকে ছিল। দীপু বলল, কারণ তোমাকে ভালো লাগে, তোমার মুখে হাসি দেখলেই আমি হাত ছেড়ে বাঁচি। রিয়া কিছু বলতে পারলো না, মুহূর্তটা যেন কথাহীন, অথচ বোঝাই ভরা। চুরিগুলো হাতে নিয়ে রিয়া একটুখানি হাসলো, খুব সাদামাটা সেই হাসি, কিন্তু দীপুর কাছে যেন রাজ্যের সমস্ত আলো ঝলমলে করে তুললো সেই মুহূর্ত। দীপু মনে মনে ভাবলো, এই তো চেয়েছিলাম, এই হাসিটুকুই, এই চুরির টুংটাং শব্দেই আজ মনে হচ্ছে জীবন বুঝি নতুন করে শুরু হলো। আজ সন্ধ্যায় এই শাড়ি পরে রেডি থেকো, তোমায় আমি ফুটপাতে ঘুরিয়ে দেখাবো। কতদিন হয়ে গেল তোমায় হাতে হাত রেখে হাঁটা হয় না। সন্ধ্যায় নরম আলোয় রাস্তা ধরে হেঁটে তোমার সঙ্গে চুপচাপ জ্যোৎস্না দেখাও যেন অনেক কাল হারিয়ে গেছে। দীপুর কণ্ঠে ছিল শিশুর মতো সরল আনন্দ। রিয়া ঠোঁটের কোণে একটুখানি হাসি টেনে বলল, আচ্ছা, তবে আজ তুমি আমাকে গরিবের রানী বানিয়ে নিয়ে যেও। সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ। কাকি এক বাটি ধোয়া ওঠা পায়েস হাতে নিয়ে ঘরে ঢুকলেন। কাকি বললেন, রিয়া, দীপু, তোদের জন্য এই পায়েসটুকু বানিয়েছি, নাও, খেয়ে তাড়াতাড়ি জানাও কেমন হয়েছে। আমার কর্তা তো খেয়েই বলেছে। আজ যেন স্বাদের 15 দিনের কথা মনে পড়ে গেল। দীপু মুগ্ধ চোখে কাকির দিকে তাকালো। এই মানুষটাই তো মা হয়ে উঠেছেন দিনের শেষে। রিয়া বাটি হাতে নিয়ে এক চামচ মুখে দিয়ে বিস্মিত চোখে বলল, কাকি, এ যে সত্যি অসাধারণ, এত সুস্বাদু পায়েস বহুদিন পর খেলাম। কাকি মুচকে হাসলেন, ভালোবাসা দিয়ে নাড়লে রান্নাও যেন কথা বলে রে মা। দীপু চুপচাপ রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। তার জীবনের বড় দুঃখগুলো যেন আজ একটু একটু করে গলে যাচ্ছে। এই পায়েস, এই শাড়ি, এই চুড়ি আর এই ছোট্ট বাসা, সব মিলিয়ে আজ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বিবাহ বার্ষিকী উপহার পেয়ে গেছে সে। সন্ধ্যা নামতে না নামতেই আকাশে মৃদু বাতাস। রিয়া শাড়ি পরে রেডি হয়ে দরজার সামনে দাঁড়ায়। দীপু তার হাতটা ধরেই বলে, চলো, আজ ফুটপাত হবে আমাদের রাজপথ। রিয়া বলল, দাঁড়ান, আপনাকে আগে সালাম করে নি। দীপু সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো। রিয়া পাশ হয়ে সালাম করতেই দীপু মুচকে এসে বলল, তোমার সালামি ফিরে এসে দেব, আপাতত তুলে রাখো আমার বাকির খাতায়। সন্ধ্যায় নরম আলোয় ফুটপাত ধরে আসছে তারা দুজন। দীপু ডান হাত দিয়ে জড়িয়ে রেখেছে রিয়ার হাত। স্নেহা কাঁধে বসে তার ছোট্ট হাত দিয়ে রিয়ার চুল টান দিচ্ছে। ব্যথায় কুকিয়ে উঠল রিয়া। রিয়া বলল, এই মেয়ের জ্বালাতন আর সহ্য হয় না। দীপু হেসে স্নেহাকে নিজের কাছে টেনে নিল। ছোট্ট মেয়েটা বাবার কাঁধে চড়ে একটার পর একটা ল্যাম্পোস্ট দেখে খুশিতে উজ্জ্বল। দীপু বলল, তারপর বলুন রানী, আজকে আপনি কি খেতে চান? রিয়া বলল, কিছু না। দীপু বলল, পকেটে টাকা আছে আজ, মুখ কাঁচুমাচু না করে খোলাখুলি বলো কি খেতে চাও। রিয়া বলল, আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। দীপু বলল, তাহলে শুরু হোক ফুচকা দিয়ে। এক প্লেট ঝাল ফুচকা নিল দীপু। একটা তুলে রিয়ার মুখের দিকে এগিয়ে দিল। রিয়া নরম মুখে খেয়ে নিল। খাওয়ার সেই আদুরে ভঙ্গিমা দেখে নিজেও আর লোভ সামলাতে পারল না দীপু। একটা ফুচকা তুলে মুখে দিতে চোখ কুচকে গেল। ঢালে জিভে আগুন লাগার মতো অবস্থা। দীপু বলল, তোমরা মেয়েরা এইসব খাও কিভাবে রে বাবা? আমি তো একটাতেই শেষ। রিয়া বলল, সবকিছু তো আর ছেলেদের জন্য না, ভাগ্যি সব ছেলেরা ফুচকা খেতে পারো না, না হলে মেয়েদের ভাগই কিছু থাকতো না। দুইজন হাঁটতে হাঁটতে আলোয় ভেজা পথ ধরে এগিয়ে চলল। দীপু বলল, বলো তো আমাদের স্নেহাকে কি খাওয়ানো যায়? রিয়া বলল, না না, ও এইসব খেলে পেট খারাপ করবে, বাসার খাবারই ওর জন্য যথেষ্ট। দীপু বলল, আচ্ছা তুমি বলো তোমার কি খেতে মন চাইছে? রিয়া
রিয়া বলল, আপনি যেটা খাবেন আমি সব খাবো, আজ কিছুই না বলে খাবো। দীপু বলল, তাহলে চলো 1 প্লেট চিকেন বিরিয়ানি খাওয়া যাক, জানি তো ওইটাই তোমার মোস্ট ফেভারিট। রিয়া বলল, এইসবও মনে রেখেছো? দীপু বলল, তোমাকে তোমার মতো করে ভালো রাখতে না পারি, তাই তোমার পছন্দগুলো অন্তত মনে রাখি। রিয়া বলল, কিন্তু বিরিয়ানি খাওয়ার টাকা আছে তো? দীপু বলল, এই কয়টা দিন একটু কষ্টে পেলেও এখন অন্তত মাসে একবার তোমাকে বিরিয়ানি খাওয়ার মতো সামর্থ্য এসেছে। প্রতিদিনই তো হিসাব করে চলি, মাসে একটা দিন না হয় একটু আলাদা হোক। পুরনো একটি পরিচিত রেস্টুরেন্টে গিয়ে বসলো দুইজন। দীপু 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো, 1 প্লেট এগিয়ে দিল রিয়ার দিকে। দীপু বলল, নাও খাও। রিয়া চুপচাপ হাত গুটিয়ে বসে রইল। দীপু বলল, কি হলো, খাচ্ছ না কেন? রিয়া বলল, আজকাল আপনি ভালোবাসা কম দিচ্ছেন। দীপু বলল, হঠাৎ এমন ভাবনার কারণ? রিয়া বলল, আগে তো 3 বেলা নিজ হাতে খাইয়ে দিতেন, এখন স্পেশাল দিনেও তো আর সেই ইচ্ছাটা রাখেন না। দীপু একটু মুচকি হেসে স্নেহাকে রিয়ার কোলে দিয়ে বিরিয়ানির হাতে তুলে নিল। নিজ হাতে 1 চামচ তুলে রিয়ার মুখের সামনে ধরতেই একটু লজ্জা পেল, কিন্তু পরক্ষণেই ভাবলো, বউকে খাইয়ে দিতে কিসের লজ্জা, বরং বউকে ভালোবাসি এটা গর্বের বিষয়। এই ভালোবাসাটুকু যতদিন পারি দিয়ে যাব। আমার বউ আমার শ্রদ্ধা, ভরসা, বিশ্বাস আর ভালোবাসার জায়গা। খাওয়া শেষে একটি কার্নিভাল আইসক্রিম নিয়ে এলো দীপু। রিয়া বলল, ইস, আজ তো আপনি খাইয়ে আমাকে শেষ করে দিচ্ছেন। দীপু বলল, পারলে আরো ভালো কিছু খাওয়াতাম, কিন্তু বোঝই তো সামর্থ্য আমার সীমিত। রিয়া বলল, আমি এতটুকুতেই খুশি। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমার জীবনে অনেক বড় সুখ। দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য একটা 20 টাকার গোলাপ এনে রিয়ার হাতে তুলে দিল দীপু। দীপু বলল, এই ফুলের মতোই হোক তোমার জীবন, রঙিন আর সুগন্ধে ভরা। একটু থেমে আবার জিজ্ঞেস করলো, আর কিছু খাবে? রিয়া মাথা নাড়িয়ে না বলল। দীপু বলল, তাহলে এখন বাড়ি যাবে নাকি আরেকটু হাঁটবে? রিয়া বলল, বাড়ি চলুন, স্নেহা ঘুমিয়ে পড়েছে, তাকে জাগিয়ে খাওয়াতে হবে। দীপু রিয়ার ডান হাত নিজের হাতে ধরে নিল। বহুদিন পর এমন করে হাত ধরে হাঁটছে তারা। চারপাশে গাঢ় আলো ছায়ার মতো আজ যেন সব ক্লান্তি গলে গিয়ে এক নতুন প্রশান্তিতে রূপ নিয়েছে। একজন মানুষ যখন শত অভাবেও তোমার মুখে হাসি রাখতে চায়, তার ভালোবাসার কাছে দুনিয়ার সব দামি রেস্টুরেন্টও নিঃস্ব। সেই ভালোবাসার ভারটুকু বোঝা নয়, বরং সৌভাগ্য। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।